এই ছেলে, তোমার প্যান্টের জিপ খোলা। আমি ভার্সিটির মাঠ দিয়ে হেঁটে হেঁটে আমার ক্লাসের দিকে যাচ্ছিলাম। তখন মেয়ে কণ্ঠে এই শব্দটি আমার কানে আসলো। আমি ভাবলাম কথাটি অন্য কাউকে বলেছে, তাই আমি না থেমে সামনের দিকে যেতে থাকলাম। আবারও সেই একই কথা আমার কানে আসলো। এই ছেলে, তোমার প্যান্টের জিপ খোলা। এটা বলেই হি 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 করে হেসে দিল। আমি এবার আশেপাশে না তাকিয়ে আমি আমার প্যান্টের দিকে তাকিয়ে দেখি আমার প্যান্টের জিপ খোলা। হায় হায়, মান সম্মান সব প্লাস্টিক। কেন যে তাড়াহুড়ো করে আসতে গেলাম ভার্সিটি, না হলে আজ আমার মান সম্মান প্লাস্টিক হতো না। ধুর, এই জিনিসটা আর কারো চোখে পড়তে পারলো না, শেষে কিনা একটা মেয়ের চোখেই পড়লো। আমি আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে আমার ক্লাস খুঁজে ক্লাসে চলে আসি। এবার আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম সাব্বির ইসলাম। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার পরিবার বলতে শুধু আব্বু আর আম্মু, আর কেউ নাই। আমি ক্লাসে এসে চুপ করে বসে আছি। একটু পর আস্তে আস্তে পুরো ক্লাস ছাত্র ছাত্রী দিয়ে ভরে গেল এবং ক্লাসে স্যার প্রবেশ করলো। ক্লাসে স্যার এসেই সবার পরিচয় জানতে চাইলেন। ক্লাসের সবাই পরিচয় দেওয়ার পর স্যার নিজের পরিচয় দিয়ে গল্প করা শুরু করে দিলেন। কারণ আজকে আমাদের ভার্সিটির প্রথম দিন। একে একে সব কয়টা ক্লাস ঠিক এইভাবেই হলো। সব ক্লাস শেষ করে আমি যখন ভার্সিটি থেকে বাড়ির উদ্দেশ্যে বের হলাম, আমি ভার্সিটির মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি, তখনই আবার মেয়ে কণ্ঠে কেউ বলে উঠল। আমি তাড়াতাড়ি করে নিজের প্যান্ট একবার দেখে নিলাম ঠিক আছে কিনা। তাকিয়ে দেখি না বাবা, আমার প্যান্টের জিপ লাগানো। যাক বাবা, সব ঠিক আছে, না হলে তো আর একটু হলেই স্ট্রোক করতাম। কিন্তু কথাটি কোন মেয়ে বলল তা দেখার জন্য আমি আশেপাশে তাকানো শুরু করে দিলাম। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতেছে। আমি মেয়েটির সামনে গিয়ে বললাম, এই, আপনি আমার দিকে তাকিয়ে এইভাবে হাসতেছেন কেন? এই ছেলে, বাড়ি থেকে ঠিকভাবে প্যান্ট পরে ভার্সিটিতে আসতে পারো না? এত বড় একটা ছেলে, অথচ এখনো শরীর থেকে প্রাইমারির গন্ধ যায়নি। আমি মেয়েটির কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। দেখেন, আপনি আমাকে আর লজ্জা দিয়েন না। ওলি বাবালে, বাবুটার আবার লজ্জাও আছে। এই, আপনি বাবু কাকে বলছেন? আমি এখন অনেক বড় হয়েছি। তাই তো, ঠিক আছে, প্যান্টটাও পরতে পারো না, আবার বলে কিনা আমি বড় হয়েছি। আন্টি দেখেন, আমার মতো নিরীহ একটা ছেলেকে এইভাবে বললেন না, লজ্জা লাগে তো। কি আন্টি? ওই হারামজাদা, আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? কানের নিচে দিলে আন্টি বলার শখ মিটে যাবে। আচ্ছা ঠিক আছে নানি। নানি মানে? তোরে কিন্তু আমি গলা টিপা মাইরালামো। তো কি বইলে ডাকমু আপনারে? বউ বলে ডাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। বউ মানে? আপনি আমার কোন কালের বউ? হ্যাঁ, তোমার পিচ্চি একটা ছেলের বউ হওয়াই যায়, তোমার জন্য না হয় এই কালের বউ হইলাম। ওগো, তোমার নাম কি? ফাজিল মাইয়া। তোর বিয়া হইব না থুক্কু, আপনার বিয়া হইব না। বাহ, ফাজিল মাইয়া, নাম তো অনেক সুন্দর। আমি না হয় তোমার জন্য ফাজিল বউ হব। দূর, আমি গেলাম, থাকেন ভাই। আইসে আমার বউ হইতে শখ কত। এটা বলেই আমি মেয়েটির কাছ থেকে চলে যাচ্ছিলাম। তখন মেয়েটি বলে উঠল, আরে আরে, কই যাও? তোমার ফাজিল বউয়ের নাম তো শুনে যাও। ওগো, তোমার বউয়ের নাম হলো মায়া। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি দিকে যাচ্ছিলাম। তখনই আমার সামনে একটা স্কুটি এসে থামে। আমি ভালো করে তাকিয়ে দেখি, আরে এইটা তো ওই ফাজিল মেয়েটা। মায়া আমার দিকে তাকিয়ে শয়তানি মার্কে একটা হাসি দিয়ে বলে উঠল, ওগো, আমি থাকতে কি না তুমি হেঁটে বাড়িতে যাবে? চলো আসো, আমার স্কুটিতে বসো, আমি তোমাকে তোমার বাড়ি দিয়ে আসি। আর সেই সাথে আমার শ্বশুর বাড়িটা চিনা হয়ে যাবে। মাঝে মাঝে শ্বশুর বাড়ি গিয়ে তোমাকে চমকে দিব, কি বলো? বাবারে বাবা, এই মায়াটা এত কথা কেমনে কয়? মানে কি? তার মানে তুমি আমাকে বাচাল বলছো? এখন কথা কম বলে স্কুটিতে এসে বসো, আমি তোমাকে তোমার বাড়ি দিয়ে আসি। না, আমি যাব না, আমি হেঁটেই বাড়ি যাব। এই, তুই আসবি কিনা বল, নাকি আমি লোকজন ডেকে বলবো তুই আমাকে বিরক্ত করছিস? আফা গো, আমার নামে এই মিথ্যা অপবাদ দিতে পারবেন? এই কাজ কইরেন না আফা। আমার বাবা যদি শুনে আমি রাস্তায় মেয়েদেরকে বিরক্ত করি, তাহলে আমারে লাথি দিয়া
ঘর থেকে বাইর কইরা দিব, তখন আমি কই থাকমু? বাহ, তাহলে তো আরো ভালো, তুমি আমার সাথে আবার বাসায় থাকবে। না না, আমার লাগবো না, আমি এখনই স্কুটিতে বসতেছি। আসো বসো। আমি গিয়ে মায়ার স্কুটিতে বসলাম। তখন মায়া বলে উঠল, আমি কিন্তু অনেক জোরে স্কুটি চালাই, তুমি আমাকে ধরে বসো, নয়তো পড়ে যাবে। না ঠিক আছে, আমি পড়বো না। এই, তুই আমাকে ধরে বসবি নাকি আমি লোকজন ডাকবো? আরে আরে ধরছি তো, উদয় শিশু পোলাডারে ভয় দেখায়। ওকে, বাবুটা ভালো করে ধরো। আচ্ছা ঠিক আছে আম্মু। কুত্তা, তুই কি কইলি? আমি তোর আম্মু? এমন জায়গায় কিক দেবো না, কখনো বাবা ডাক শুনতে পারবি না। আপনি তো আমারে বাবু কইলেন, তাই তো আমি আম্মু বললাম। আমার কি দোষ? বউ বলে ডাকবি, জানু বলে ডাকবি। এখন ভালো করে আমাকে ধর। ধরলাম তো, এখন তো গাড়িটা চালান। কাঁধে হাত দিয়ে ধরেছিস কেন? আমি গাড়ি চালাবো না? তুই আমার কোমরে ধরে বসলে তবেই আমি গাড়ি চালাবো। না, আমি ওইখানে ধরতে পারবো না, আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতারে, তুই ধরবি নাকি আমি লোক ডাকবো? না না, ধরতেছি। এই বলে আমি মায়ার কোমর ধরে বসলাম, আর মায়া গাড়ি চালানো শুরু করলো। বাতাসের কারণে মায়ার চুলগুলো বারবার আমার চেহারায় বাড়ি খাচ্ছে, আর চুল থেকে এক ধরনের নেশা মাখানো সুগন্ধ পাচ্ছি। ফলে কখন যে আমি মায়ার কোমর 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছি বলতেই পারি না। ওরে বাবা, বাবুটা তো প্রথমে আমার কোমর ধরতেই চাচ্ছিল না, তার নাকি লজ্জা করে, আর এখন এমন ভাবে ধরেছে যে ছাড়বেই না। আমি মায়ের কথা শুনে লজ্জা পেলাম, ফলে কোমর না জড়িয়ে ধরে কোনো রকম করে ধরে বসলাম। ওরে বাবা, বাবুটা লজ্জা পেয়েছে বুঝি। আমি চুপ করে থাকলাম, কোনো কথা বললাম না। আমি মায়াকে গাড়ি থামাতে বললাম। মায়া গাড়ি এক সাইডে করে থামিয়ে বলল, কি হয়েছে? গাড়ি থামাতে বললে কেন? এটাই আমার বাড়ি, আর কই যামু, তাই থামাতে বলছি। ও, তাহলে এটাই আমার শ্বশুর বাড়ি? আমি গাড়ি থেকে নেমে বললাম, এই শ্বশুরবাড়ি মানে? অনেক ফাইজলামো হয়েছে, এখন বাড়ি যান। ওলে বাবালে, আমার বরটা দেখি আমাকে জান বলাও শিখে গেছে। লাভ ইউ টু জান। আপনাকে যান বলি নাই, মানে আপনাকে যেতে বলছি। আরে স্যামরা, ভালো করে শোন, তোরে আজ ভার্সিটিতে প্রথম দেখেই ক্রাশ খাইছি। তোকে একটু ভালোভাবে দেখতে গিয়ে দেখি তোর প্যান্টের জিপ খোলা। ফাঁকিস ভেতরে একটা প্যান্ট পরে ভার্সিটিতে আসছিলি। দূর, মায়াটা খালি লজ্জা দেয়। এই শোনো, তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না কেমন? আর যদি তাকাও তাহলে তোকে আমি খুন করে ফেলবো। এখন যাও, বাড়ি গিয়ে সুন্দর করে একটা ঘুম দাও। এই মায়ার তার ছেড়ে আমি 100% নিশ্চিত। আমি আর রাস্তায় দাঁড়িয়ে না থেকে সোজা বাড়িতে প্রবেশ করে আমার রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি তাকিয়ে দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। ফোন রিসিভ করার সাথে সাথেই বন্ধু বলল, দোস্ত মাঠে চলে আয়, আজকে ক্রিকেট খেলবো। আমি ফোনটা রেখে হাত মুখ ধুয়ে রেডি হয়ে ক্রিকেট খেলার জন্য বের হলাম। কিন্তু ভাগ্যবশত আজ আমরা খেলায় জিততে পারি নাই, তাই মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলাম। আমি রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতেছি, তখনই আবার কে যেন বলে উঠল, ওই প্যান্টের জিপ খোলা। আমি থমকে দাঁড়িয়ে আশেপাশে তাকানো শুরু করলাম। আমি নিশ্চিত ওই ফাজিল মাইয়ার ডাই আবার এই কথা আমারই কইছে। আমি আশেপাশে তাকিয়ে মায়াকে খুঁজে পেলাম না। ওই আশেপাশে না তাকিয়ে উপরে তাকিয়ে দেখো আমি এইখানে। আমি উপরে তাকিয়ে দেখি মায়া একটা ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছে। ওই আপনার কি আর কোনো কাজ কাম নাই যে সারাদিন আমার পিছনে আঠার মতো লেগে আছেন? আর স্ত্রীর কাজই তো এটাই, বরের পেছনে লেগে থাকা। এই আপনি আমার স্ত্রী হইলেন কবে? আরে একদিন হয়ে যাব তো, তাই আগে থেকেই একটু ট্রেনিং নিচ্ছি তোমার পেছনে লেগে থাকার। তোর থাকবই না আর আমি এই জায়গায়। এইটা বলেই আমি চলে আসলাম। বাড়ি এসে একটু টিভি দেখা শুরু করলাম। টিভি দেখে একটু বই নিয়ে পড়তে বসলাম। বই পড়ে রাতের খাবার খেয়ে পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। ওই তুই আমাকে ভালোবাসবি কিনা বল? না না, আমি ভালোবাসবো না। ওকে, তুই যেহেতু আমাকে ভালোবাসবি না তাহলে তোর আর বাবা ডাক শোনা লাগবো না। এটা বলেই মায়া আমার জায়গা মতো দিল একটা কিক। ও মা গো বলে আমি ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসে পড়লাম। ও তাহলে এটা একটা স্বপ্ন ছিল। এই মাইয়া বাস্তবে শান্তি দেয় না, এখন আমার স্বপ্নতে একটু শান্তি দেয় না। শাকচুনি পেতনি একটা। আমি বিছানা থেকে উঠে রেডি হয়ে খাবার খেয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম।
আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভার্সিটি যাচ্ছিলাম, তখন মায়া তার স্কুটি নিয়ে আমার সামনে এসে ব্রেক করে বলে উঠল, ওই প্যান্টের জিপ খোলা মিস্টার, স্কুটিতে ওঠেন। এই, আপনি আর আমাকে এসব বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আমার নাম সাব্বির ইসলাম। এখন আমার স্কুটিতে উঠে আমাকে জড়িয়ে ধরো, দুজন একসাথে ভার্সিটিতে যাব। না, আমি যাব না। এই, তুই এত না না করিস কেন? মেরে দাঁত ভেঙে দিমু। দাঁত ভেঙে দিলে আমি মাংস খাবো কেমনে? সমস্যা নাই, আমি চিবিয়ে দিব, আর সেটাই তুমি খাবে। এখন কথা কম বলে স্কুটিতে উঠে আমাকে জড়িয়ে ধরো। স্কুটিতে উঠতে পারি, তবে আমি জড়িয়ে ধরতে পারবো না। প্লিজ, তোমাকে জড়িয়ে ধরে ভার্সিটিতে গেলে অনেকে খারাপ কিছু ভাববে। খারাপ কিছুই ভাববে না, তারা ভাববে তুমি আমার বয়ফ্রেন্ড। এখন তুই উঠবি নাকি আমি লোক ডাকবো? থাক, ডাকা লাগবো না, ঘাড় তারা মাইয়া একটা। ওইটাই তো তোমার বউ। আমি কি আর করবো, মায়াকে জড়িয়ে ধরে স্কুটিতে বসেই ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে এসে মায়া আমাকে বলল, খবরদার, তোকে যদি আমি অন্য মেয়ের দিকে তাকাতে দেখি তাহলে তোর 12টা বাজিয়ে দেব, আর কখনো বাবা ডাক শুনতে পারবি না। মায়ার কথাগুলো শুনে আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। তখন আমি বললাম, না না না, আমি কোনো মেয়ের দিকে তাকাবো না। এই তো গুড বয়, এখন আমার হাত ধরে ক্লাসে চলো। কি আর করার, মায়ের হাত ধরে ক্লাসে আসলাম আর দুইজন একসাথে বসলাম। একে একে ভার্সিটির সমস্ত ক্লাস শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। সেই মায়াই আমাকে বাড়িতে দিয়ে চলে গেল। আমি বাড়িতে এসে দেখি আব্বু সোফায় বসে আছে। তখন তিনি আমাকে দেখে বলে উঠলেন, বাহ, আমার গুণধর ছেলে আজকাল মেয়েদের জড়িয়ে ধরে ভার্সিটি যাওয়া আসা করে দেখছি। আসলে আব্বু আমাকে থামিয়ে দিয়ে বলল, থাক, এখন আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি মেয়েটা তোর গার্লফ্রেন্ড। এখন বল, মেয়েটাকে আমি আজকেই মেয়েটার বাড়ি গিয়ে তোর আর মেয়েটার বিয়ে ঠিক করব। এইভাবে যদি তোরা জড়াজড়ি করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াস তাহলে আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। এখন মেয়েটার ঠিকানা দে। আসলে আব্বু। হারামজাদা, মেয়েটার ঠিকানা দে বলছি। আমি ধমক খেয়ে আব্বুকে মেয়েটার ঠিকানা দিয়ে দিলাম। আব্বু ঠিকানা নিয়ে সাথে সাথেই বাড়ি থেকে বের হয়ে গেল। আম্মু আমাদের পাশেই ছিল। আব্বু চলে যাওয়ার পর আম্মু বলে উঠল, তা বাবা, মেয়েটা দেখতে কেমন? তোমার ছেলের থেকেও সুন্দর। আম্মু মাশাল্লাহ বলে চলে গেল তার রুমে। আব্বু আমার আর মায়ার বিয়ে ঠিক করে বাড়ি এসে আমাকে বলল, আগামীকাল তোর বিয়ে। বিয়েতে এখন তেমন কোনো অনুষ্ঠান করব না, পরে এক সময় বড় করে অনুষ্ঠান করে দিব। হায়, এখন আমার কি হবে? শেষে কি না ওই ফাজিল মেয়েটাকেই আমায় বিয়ে করতে হবে। পরের দিন আমার মায়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেল ঘরোয়াভাবেই। আমি এখন আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে প্রবেশ করতে আমার ভয় করছে। না জানি ফাজিল মাইয়াটা এখন আমার সাথে কি করব। এই যে আমার পাঠক বন্ধুরা, এখন আমি রুমে প্রবেশ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।